কি বললাম? মানে সেটা হ্যালিডের বই মানে না? স্যার বইটা তো হ্যালিডের, রেজনিক হ্যালিডের, তাই না স্যার? আমি তোমাদেরকে সফট কপিটা কি দিছিলাম? দিছি তো ভাই। ইয়েস এই স্যার। বইয়ের এই বইয়ের সফট কপি যেটা দিছিলাম সেই বইটাই আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, আমরা চ্যাপ্টার 21 এই ইলেকট্রিক চার্জ এই চ্যাপ্টার এটা পুরোটাই আমরা পড়েছি। এখানে তোমাদেরকে আমি এই যে কিছু প্রবলেম শিট দিয়েছিলাম এবং এক্সারসাইজে কিছু প্রবলেম করতে বলছিলাম। আর ইলেকট্রিক ফিল্ড এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি লেকচার শিট, এইটারও লেকচার শিট দিয়েছি, তারও লেকচার শিট দিয়েছি। এবং তোমরা লেকচার শিট ফলো করো, বই ফলো করো, যেখান থেকে খুশি করো, কোনো কিছু আসে যায় না। হ্যাঁ, এক জায়গা থেকে করলেই হয়েছে। তবে এই বইয়ের মধ্যে যে সকল প্রবলেম গুলো করা আছে এগুলো বাদ দিবে না, কোনোভাবেই না। আমি তোমাদেরকে এখান থেকে প্রবলেম শিট দিয়েছি, এখান থেকে দিয়েছি। তারপরে গাউসের সূত্র এখান থেকে কিছু প্রবলেম শিট দিয়েছিলাম, এই প্রবলেমগুলো ভালো করে করবা। ওকে, তারপরে ইলেকট্রিক পটেনশিয়ালের ক্ষেত্রে দেখো আমরা এই পটেনশিয়াল অফ এ চার্জ আইসোলেটেড কন্ডাক্টর এইটা মনে হয় পড়ার দরকার নাই। হ্যাঁ, এটা তো এইটা তাহলে আমরা এই ইলেকট্রিক পটেনশিয়াল চ্যাপ্টার পড়েছি। ক্যাপাসিটেন্স চ্যাপ্টারে আমরা এখানে তো এগুলো তো ছোট ছোট জিনিস, এগুলো তো আহামরি কিছু না, শুধুমাত্র এখানে আছে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর এবং স্ফেরিক্যাল শেপ ক্যাপাসিটর এবং প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটর ক্যালকুলেশন আমরা এখানে করেছি। আর ক্যাপাসিটরের ক্ষেত্রে এনার্জি স্টোরেজ এবং ক্যাপাসিটর কিভাবে এনার্জি স্টোরেজ করে এইটুকু এখানে দেখেছি, এটাও পড়বো ভালো করে। এবং অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ থেকে এই যে গাউসের সূত্র কিভাবে এই যে তোমার ডাইইলেকট্রিকের সাথে চেঞ্জ হয়। তোমরা কি ফিজিক্স প্র্যাকটিক্যাল এইবার ছিল তোমাদের? ইয়েস স্যার। একটা কি প্রবলেম, একটা এমসিকিউ ছিল তাই না? এই যে ক্যাপাসিট্যান্স ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিভাবে বাড়লে কমলে কি হয় যেন, ছিল না? স্যার ক্যাপাসিটর সম্পর্কিত আমাদের কোনো এক্সপেরিমেন্ট ছিল না। এক্সপেরিমেন্ট নেই তো, শুধু আমাদের কুলম্বস ল থেকে একটা এক্সপেরিমেন্ট ছিল এই ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের, আর কোনো এক্সপেরিমেন্ট ছিল না। ও, তাহলে তোমরা এমএমই থেকে তাহলে ইয়ে ছিল না, অন্য সিলেবাস ছিল হয়তো। একটা প্রশ্ন ছিল যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাড়াইলে এই যে ক্যাপাসিট্যান্স কি হয়, একটা প্রবলেম ছিল আর কি। হ্যাঁ, এমসিকিউ ছিল। যাই হোক, তাহলে স্যার এটা কি বাড়বে না? স্যার আপনি আবার মিউট হয়ে গেছেন। মিউট হয়ে গেছি না তোরে বাবা? কোনটা? আমি যে প্রবলেমটার কথা বলতেছিলাম সেটা তোমাকে একটু দেখাতে চাচ্ছি আর কি, পাচ্ছি না তো। না, এখানে নাই এটা। যাই হোক, এনিওয়ে, তো ক্যাপাসিটেন্স এই চ্যাপ্টারটা আমরা পড়েছি। তারপরে কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স এই চ্যাপ্টারে যে আমরা খুব বেশি কিছু পড়েছি তা না, এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার ছিল। এখানে ছিল যে ওই যে রেজিস্টিভিটির সাথে কিভাবে তোমার কন্ডাক্টিভিটি জে সমান সমান, আমরা মনে হয় জে সমান সমান সিগমা ই বা এই মানে কুলম্বস ল এর যে অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ এবং সিগমা সমান সমান কি রকম যে রিলেশনগুলি ছিল। আর হল ইফেক্ট কি ছিল এখানে? হল ইফেক্ট না, হল ইফেক্ট অন্য চ্যাপ্টারে ছিল। যাই হোক, এই চ্যাপ্টারটা আমরা পড়েছি, এটা ছোট একটা চ্যাপ্টার, খুব বড় কিছু না। আর এই সার্কিটের ক্ষেত্রে আমরা এই সার্কিট চ্যাপ্টার আমরা পড়াই নাই, শুধুমাত্র এখানে এই আরসি সার্কিট যেটা আমরা ক্যাপাসিটেন্সের অংশ হিসেবে পড়িয়েছি তাই না? আরসি সার্কিট এইটা
এটা এখান থেকে তুমি পড়তে পারো। আর একটা তোমাদের সিলেবাসে আছে এটা কে ভি এল এবং কে সি এল, এটা কি পারো? কারচফস ভোল্টেজ ল, Yes, sir. কারচফস কারেন্ট ল, এটা একটু ভালো করে দেখে নিবা। হ্যাঁ, এইটার সাথেই এই চ্যাপ্টারটা সম্পর্কযুক্ত। যাই হোক, এই চ্যাপ্টার আমরা পড়াই নাই, কিন্তু এই চ্যাপ্টার থেকে শুধুমাত্র আমরা ক্যাপাসিটরসের এই ক্যাপাসিটেন্সের অংশ হিসেবে আমরা এই আরসি সার্কিটে পড়িয়েছি। এটা এখানেও আছে ক্যালকুলেশনটা, তোমরা এখান থেকে পড়ে নিবা, বা আমি যে ক্যালকুলেশনগুলি দিয়েছি সেখান থেকে পড়তে পারো। তারপরে পরবর্তী ধাপে আমরা আর দুইটা চ্যাপ্টার পড়িয়েছিলাম ম্যাগনেটিজমের ক্ষেত্রে। আমরা ম্যাগনেটিক ফিল্ড এই চ্যাপ্টারটা, এখানে এইটা আমরা পুরোটাই পড়েছি, এখানে কোনো জিনিস বাদ দেই নেই। এখানে এই সাইক্লোট্রন সিনকোট্রনের ক্ষেত্রে আমরা সাইক্লোট্রন পড়ছি, সিনকোট্রন পড়ি নাই, তবে এইটার এই জিনিসটা পড়বো ভালো করে। ওকে, টর্ক অন এ ম্যাগনেটিক কারেন্ট লুপ এইটা। আর এখানে আমরা হ্যাঁ এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এইটা আমরা পড়াই না, এটা বাদ। ওকে, এটা পড়ার দরকার নাই, ঠিক আছে? কারো যদি ইচ্ছা হয় এমনিতে পড়তে পারো, আমরা পড়াই নাই। কারেন্ট লুপ এটাও কি বাদ? না না, এটা তো আমি পড়িয়েছি, এটা অবশ্যই থাকবে। তো সিনক্রোট্রন খালি শুধুমাত্র সিনক্রোট্রন বাদ যাবে, হ্যাঁ সাইক্লোট্রন থাকবে। আর ডিসকভারি অফ ইলেকট্রন এটা দরকার নেই। ওকে ওকে, Yes, sir. তারপর লাস্ট চ্যাপ্টার আমরা যেটা পড়িয়েছিলাম, যদি আমার আরো এক চ্যাপ্টার বাকি ছিল সেটা আমরা পড়াই নাই, এই ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ কারেন্ট, ডিউ টু কারেন্ট, এটা পুরোটাই কিন্তু পড়তে হবে। ওকে, হ্যাঁ এটা পুরোটাই পড়তে হবে। তাহলে আমরা এখানে, তুমি যদি, এইটাই ছিল আমাদের লাস্ট সিলেবাস এই পর্যন্ত। যদিও এই চ্যাপ্টার তোমার সিলেবাসে আসছে, আমি এই চ্যাপ্টার পড়াই নাই। এখানে ফ্যারাডেজ লজ অফ ইন্ডাকশন ছিল, তারপর ল্যান্স ল ছিল, আরো আরএল সার্কিটস ছিল। হ্যাঁ, এই টপিকগুলো ছিল তোমাদের এখানে, মিউচুয়াল ইন্ডাকশন ছিল, তো সেটা আমরা পড়াই নাই। যাই হোক, এটা দরকার নেই পড়ার। আর কারো যদি কিউরিওসিটি থাকে এমনিতে পড়তে পারো, এমনিতে পুরো বই পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো তোমরা এই ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট এই পর্যন্ত পড়বা ভালো করে। হ্যাঁ, ওকে স্যার। তো তোমাদের সাথে আমার তো আর ক্লাস হচ্ছে না, আজকে আমি ক্লাস ক্লোজ করে স্যার দিচ্ছি। চ্যাপ্টার নাম্বারগুলো একটু বলে দিবেন স্যার? 21 থেকে 29, ওকে স্যার। এই যে 21 থেকে 27 তো নাই না? 27 আমরা বাদ, 27 বাদ যাবে, তবে আরসি সার্কিট কিন্তু ক্যাপাসিটর অংশ আমি পড়িয়েছি। 27 থেকে শুধুমাত্র আরসি সার্কিট এইটুকু অংশ পড়বা। এটা কার সাথে পড়তেছো? ক্যাপাসিটরের সাথে। ওকে, আর কেবিএল কেসিএল পড়তে হবে, কেবিএল এবং কেসিএল, কারচফ ভোল্টেজ রুল, কারচফ কারেন্ট রুল। কারচফ ভোল্টেজ, আমার এখানে প্রশ্ন এরকম থাকতে পারে, ডিফাইন এন্ড এক্সপ্লেইন দা কারচফ কারেন্ট ল এন্ড কারচফ ভোল্টেজ ল। তখন তোমাকে যে কাজটা করতে হবে, যে এই যে সার্কিট, কারচফ ভোল্টেজ রুল করতে গেলে তোমাকে একটা সার্কিট আঁকতে হবে, তাই না? এই সার্কিট, এই সার্কিট আঁকতে হবে, পাওয়ার সাপ্লাই যাবে এখানে, এই সার্কিট যাবে এখানে, ভোল্টেজ ড্রপ হবে এখানে, পাওয়ার ড্রপ হবে। এইটার যে টোটাল একটা সার্কিটের লুপের মধ্যে একটা লুপ কনসিডার করে তারপরে তুমি কারচফ ভোল্টেজ রুল দিতে হবে। আর কারচফ কারেন্ট রুল দিলে একটা পয়েন্টে তিনটা যদি তুমি দাও, I1 I3 বা I4 দিলাম, এখান থেকে কারেন্ট ইন হচ্ছে, কারেন্ট ইন হচ্ছে, কারেন্ট ইন হচ্ছে, কারেন্ট আউট হচ্ছে, তিনটার যোগফল হবে অপরটার যোগফলের সমান। এটা হলো কারচফ কারেন্ট রুল, তাই না? ইয়েস স্যার। জি স্যার। আর এই কারেন্ট রুল অ্যাপ্লাই করে আমরা এই আরসি সার্কিটের ক্যালকুলেশনটা করেছি। এবং আরসি সার্কিটে আমরা কি কি ক্যালকুলেশন করছি? যে কারেন্ট গেইন এবং কারেন্ট লস দুইটা। ওকে,
এবং সেখানে ছিল যে তোমার আরসি টাইম কনস্ট্যান্ট বা তোমার আরসি যে আরএমএস ভ্যালু অন্যান্য জিনিসগুলো ছিল আর কি। তো এই আরসিটা পড়বা তোমরা এখান থেকে এই ক্যাপাসিটরের সাথে পড়বা এটা। তাহলে 21 থেকে 29 পর্যন্ত 27 বাদ, 27 থেকে শুধুমাত্র আরসি সার্কিট পড়তে হবে। কারো জিজ্ঞাসা আছে? স্যার শুধু কি ম্যাথ টাইপের কোশ্চেন আসবে ফাইনালে? ফাইনালে থিওরি থাকবে, ফাইনালে ডেরিভেশন থাকবে, থিওরি থাকবে এবং রিটেন স্টেটমেন্ট টাইপের প্রশ্ন থাকবে। যেমন তোমাকে যদি স্টেটমেন্ট বলি যে স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য গসেস ল, তো সেখানে তো স্টেটমেন্ট দিতে হবে। তোমাকে আমি প্রশ্ন দিলাম যে এক্সপ্লেইন দ্য অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ, মানে বেসড অন অ্যাটমিক পয়েন্ট অফ ভিউ এক্সপ্লেইন দ্য ডাইইলেকট্রিক্স ইফেক্টস অফ ডাইইলেকট্রিক্স ইন এ ক্যাপাসিটর। এটা তো তোমাকে এটা কোনো ম্যাথমেটিক্স নাই, পুরোটাই ভাষায় লিখতে হবে, তাই না? তোমাকে আমি প্রশ্ন করলাম, ডেরিভেশন আসবে, ম্যাথও আসবে। তোমরা তো এখনো পরীক্ষা দেও নাই, তাই না বইতে? সিটি গুলো দিয়ে স্যার না স্যার টার্ম ফাইনাল দেয়নি এখন। না না, যেহেতু শুধু সিটি দিছো, সিটিতে তো তোমার সিটির সাথে আসলে এইটার মানে খুব বেশি না। সিটিতে তোমার নরমালি আমাদের ফিজিক্সে প্রশ্নতে থাকবে এ বি সি, এটা একটা মানে জেনারেলাইজ থাকে আর কি। মানে একটা প্রশ্নে মার্ক হলো 35, ওকে 35। তো এইটা সাধারণত একটা থাকে ছোট প্রশ্ন, এটা থাকে একটা বড় প্রশ্ন, এখানে একটা ম্যাথ থাকে, ওকে। এই ম্যাথে তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস Yes, স্যার। স্যার ম্যাথমেটিক্সে সাধারণত 8 থেকে 10, হ্যাঁ। এই জায়গাতে ধরো 15 থেকে 18 20, হ্যাঁ 15 এই জায়গাতে, তাহলে হইলো কত? ধরো 15 থেকে 18 20 হইলে, আর এখানে ছোট থেকে এখানেও 8 10 বা এরকম থাকতে পারে আর কি। হ্যাঁ, এটা নির্ভর করবে চয়েস অফ কোশ্চেনের উপরে তোমার কি রকম হয়। টোটাল 35 হবে, ওকে। 35 কি স্যার? মার্কস, একটা প্রশ্নের মার্ক। এটা হলো 1 নাম্বার প্রশ্ন, মনে করো। স্যার থিওরিটিক্যাল কোশ্চেন গুলোতে কিভাবে লিখলে স্যার বেশি মার্ক পাওয়া যায় থিওরিটিক্যাল গুলোতে? হ্যাঁ, স্যার থিওরিটিক্যাল গুলোতে কিভাবে অ্যানসার করলে স্যার মানে মার্ক ভালো পাওয়া যায় থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো থাকে? না বিশেষ করে তোমার তো মানে ফিগার গুলো তো ভালো হইতে হবে থিওরিটিক্যালের ক্ষেত্রে। হ্যাঁ, থিওরিটিক্যাল ফিগার ভালো হইতে হবে। আর একটা জিনিস হলো দেখা যায় যে তোমাদের ছেলেরা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ছেলেরা মানে যে একটা কলম দিয়ে হুটহাট করে ফিগার আঁকছে। কলম দিয়ে ফিগার আঁকতে গেলে যে জিনিসটা হয় তুমি আর মুছতে পারতেছো না, ইরেজ করতে পারতেছো না, ভুল হইলে দেখা গেল তুমি কাটাকুটি করে কোনো রকম ফিগার আঁকতেছো, ওই ক্ষেত্রে একটা মার্কস তুমি কম পাবাই যদি তোমার ফিগার গুলো ভালো না হয়। এক, দ্বিতীয়ত মনে করো এই যে বড় প্রশ্নটা, এই বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাকে যখন বড় প্রশ্ন দেওয়া হইলো, তখন তোমার সাধারণত তোমরা শুরু করবা লেট আস কনসিডার দিয়ে, অথবা ইন দ্য ফিগার দ্যাট হ্যাজ বিন ড্রোন, এই জিনিসগুলো করা হয়েছে। হ্যাঁ, মানে তুমি এই কাজটা তুমি করতে চাচ্ছ ডেরিভেশনের, তার স্টেটমেন্ট এট দ্য স্টেটমেন্ট বিগিনিং স্টেটমেন্ট দিতে হবে একটা, সেই স্টেটমেন্টে তোমার কথাগুলি থাকতে হবে, ওকে। স্যার হ্যাঁ। বড় কোশ্চেন বলতে কি ডেরিভেশন অথবা প্রুফ কোনো কিছু এরকম? অবশ্যই ডেরিভেশন। ধরো তোমাকে যদি আমি, যেমন আমরা যদি এখানে একটা প্রশ্ন দেখি একটু, আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি ফোনটা ধরে নিচ্ছি, মেডিকেল থেকে ফোন আসছে। আচ্ছা আমি ভিডিও রেকর্ডটা অফ করে দিচ্ছি। হ্যালো।